হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকে তোমাদের জন্য ডব্লিউপি কনস্টেবলের 50টা জিকে কোশ্চেন করাবো। তো প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার এর যে কোশ্চেন সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো আলোচনা করবো, তার সাথে সাথে আরও অনেক জিকে কোশ্চেন কিন্তু আমি আলোচনা করে দেবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমাদের ফার্স্ট প্রশ্ন কী আছে সেটা দেখে নেব। তো এখানে বলছে দেখো, নিম্নলিখিত আন্দোলনগুলিকে, 11 নম্বর প্রশ্ন, একটা কনস্টেবল পরীক্ষার থেকে কিন্তু প্রশ্নগুলো নিয়ে এসেছি। নিম্নলিখিত আন্দোলনগুলিকে কাল ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক হবে? তো ফার্স্ট কি বলছে দেখো, আইন অমান্য আন্দোলন কে করেছিলেন? গান্ধীজি করেছিলেন। কত সালে? এটা হয়েছিল কিন্তু 1920 সালে আইন অমান্য আন্দোলন। কিসের জন্য হয়েছিল? যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, তোমরা সবাই জানো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে বলছে খিলাফত আন্দোলন। তো খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1919 সালে। কারা করেছিলেন? আলী ভ্রাতৃদ্বয়, মানে আলী ভাই যাদের বলা হয়। তারা কে ছিলেন? তারা ছিলেন মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ আলী, আর ছিলেন শওকত আলী। দুই ভাই, কি বললাম? শওকত আলী আর মোহাম্মদ আলী। মনে রাখবে, আলী ভ্রাতৃদ্বয় আর মোহাম্মদ আলী, এরাই কিন্তু কি করেছিল? এরাই করেছিল তোমাদের খিলাফত আন্দোলন। এবার বলছে হোম রুল আন্দোলন। হোম রুল আন্দোলন কত সালে হয়েছিল? এটা হয়েছিল কিন্তু 1916 সালে। 1916। কারা করেছিল? বিজি তিলক। বিজি তিলক মানে কি? বাল গঙ্গাধর তিলক। আর করেছিল কে? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। এই বিজি তিলক একটা বিখ্যাত পত্রিকা কিন্তু প্রকাশ করেছিলেন। সেই পত্রিকার নাম তোমরা কমেন্টে জানাবে। তো বিজি তিলক একটা বিখ্যাত পত্রিকা প্রকাশ করেছিলেন, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর অ্যানি বেসান্ত কে ছিলেন? অ্যানি বেসান্ত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এটা মনে রাখবে। এরপরে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। কত সালে হয়েছিল? 1942। তো আমরা যদি এটাকে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তাহলে প্রথম কি আসছে দেখো? প্রথম আসছে কিন্তু হোম রুল আন্দোলন, তারপরে আসছে খিলাফত, অর্থাৎ 3-2-1-4। 3-2-1-4 কোন অপশানে আছে? অপশান নাম্বার সি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। তো এগুলো তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই আন্দোলনগুলো। আর এর সাথে রিলেটেড যে কোশ্চেন সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর বাল গঙ্গাধর তিলক একটা বিখ্যাত পত্রিকা প্রকাশ করেছিলেন, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে একটা অনলাইনের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউআরএল এর পুরো কথাটি কি? ইউআরএল এর ফুল ফর্ম তোমাদের বলতে হবে। তো তোমরা একবার নিজেরা চেষ্টা করবে, দেখবে যে কটা তোমাদের অ্যান্সার করতে পারছো, তারপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখবে। তো গাইস, ইউআরএল এর পুরো কথাটির অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখো, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই যে বিভিন্ন খেলা রিলেটেড যে ট্রফিগুলো আছে, নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত, তো দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত, তারপরে তোমাদের রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত, এইগুলো কিন্তু মনে রাখবে। তো দেখো, এখানে যে দেওধর ট্রফির কথা বলা হচ্ছে, দেওধর ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। ক্রিকেটের সাথে যুক্ত আর যে যে ইম্পর্টেন্ট ট্রফিগুলো আছে সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো, ক্রিকেট রিলেটেড ট্রফি আছে দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, সিকে নাইডু ট্রফি। তো এইরকম আরও অনেক ইম্পর্টেন্ট ট্রফি আছে। ইরানি কাপ, যেটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? ক্রিকেট, ইরানি কাপ। এবারে দেখো, ফুটবলের সাথে রিলেটেড দুই একটা বলে দিই। ফুটবলের সাথে রিলেটেড কি আছে? রোভার্স কাপ, নেহেরু কাপ, এগুলো মনে রাখবে। আবারও বলছি, ফুটবল, রোভার্স কাপ, নেহেরু কাপ। আর হকিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হকির সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও। এখানে ভিডিওতে সব বলা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাহলে। এরপরে প্রশ্ন দেখো, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? তো ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত, যেটাকে বলা হয় তোমাদের তোমরা অনেকেই জানো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম শুনেছো, ইউনেস্কো দ্বারা ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এই রিলেটেড একটা প্রশ্ন কিন্তু এসছে। এখানে কোনটি হবে? ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন রায় মেমোরিয়াল, করোনেশন ব্রিজ, আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো গাইস, রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের ঐতিহ্যশালী নির্মাণ যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত, সেটি হচ্ছে কি? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এটি কত সালে স্বীকৃতি পায় ইউনেস্কো দ্বারা? এটি স্বীকৃতি পেয়েছিল 1999 সালে। আর একটা জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, যেটা হচ্ছে ইউনেস্কো দ্বারা ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়, সেটা কি? সেটা হচ্ছে সুন্দরবন।
সুন্দরবন কত সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সুন্দরবনকে আরেকটা প্রশ্ন, সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয়। আর সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা কত সালে দেওয়া হয়েছিল ইউনেস্কো দ্বারা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো গাইস পরের প্রশ্ন দেখো, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল, যেটাকে মহাপরিনির্বাণ বলা হয়, মানে তিনি দেহত্যাগ করেছিলেন। তো কুশীনগর, কটক, লুম্বিনী, বৈশালী। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কুশীনগর। কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে, 483 BC। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে, এটা তোমরা মনে রেখো। তো গাইস পরের প্রশ্ন, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? আং সাং সুকি, রবীন্দ্রনাথ ঠাকুর, ইউসুফজাই মালালা, আর হচ্ছে সিভি রমন। তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই জানো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল সাহিত্যে 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য, কাব্যগ্রন্থ। এরপর আছে সিভি রমন। সিভি রমন তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পান রমন এফেক্টের জন্য কত সালে? 1930 সালে। 1930 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এই ইউসুফজাই মালালা ইনি পাকিস্তান থেকে কিন্তু কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার, পাকিস্তানের বাসিন্দা। তো গাইস পরের প্রশ্ন দেখো, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? তো অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য, আর তিনি বন্ধ করেছিলেন হচ্ছে চৌরি চৌরা ঘটনার জন্য। চৌরি চৌরা ঘটনাতে কী হয়েছিল? উত্তপ্ত জনতা থানায় আগুন লাগিয়ে দিয়েছিল, আর সেই ঘটনায় গান্ধীজি মর্মাহত হয়ে তিনি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছেন? তো এটা হচ্ছে আবুল ফজল। আরেকটা প্রশ্ন, রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। তো আরেকটা প্রশ্ন আছে যে হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। মনে রাখবে, হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। আর এই আকবর রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, আকবর রিলেটেড প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, ওয়াইফাই এর পুরো কথাটি কি? তো ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে, তোমরা একবার নিজেরা চেষ্টা করবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এই বইটি কে লিখেছিলেন প্যাসেজ টু ইন্ডিয়া? তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে E.M. ফস্টার। E.M. ফস্টার কিন্তু এই বইটি লিখেছিলেন। এই বইটি ছিল ব্রিটিশ রাজ আর 1920 সালে যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ইতিহাস নিয়ে এই বইটি লিখেছিলেন কে? E.M. ফস্টার। পরের প্রশ্ন কি বলছে দেখো, 23 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? দেবপাল, ধর্মপাল, গোপাল, মহিপাল। তো গাইস বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন ধর্মপাল, আর এটা ধ্বংস করেছিল কে? আর এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটা কোন রাজ্যে? এটা মনে রাখবে, এটা হচ্ছে বিহার রাজ্যে, আর এটা ধ্বংস করেছিল 1193 খ্রিস্টাব্দে। কে ধ্বংস করেছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন দেখো, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলো কী কী? তরল বিউটেন, আইসোবিউটেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন, ইথিলিন, কার্বন মনোক্সাইড, মিথেন ও ইথেন। তো রান্নার গ্যাসের মুখ্য উপাদান তোমরা সবাই জানো, প্রোপেন, বিউটেন আর আইসোবিউটেন। তো এখানে তরল বিউটেন ও আইসোবিউটেন আছে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। তিনটে হচ্ছে মুখ্য উপাদান, একটা হচ্ছে কি প্রোপেন, আর একটা হলো বিউটেন, আর একটা হচ্ছে আইসোবিউটেন। এরপরে প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মালাবার। কেরালার উপকূল ভাগ মালাবার নামে পরিচিত। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে করমণ্ডল উপকূল কোন রাজ্যে দেখা যায়? করমণ্ডল উপকূল এটা কিন্তু কোথায় দেখা যায়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো কেরালার উপকূল মালাবার নামে পরিচিত, আর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যের উপকূলগুলো কী নামে পরিচিত? করমণ্ডল নামে পরিচিত। এরপরে প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনিসেফ। আর ইউনিসেফের সদর দপ্তর কোথায় আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় আছে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এর ফুল ফর্মটা কিন্তু মনে রাখবে, ইউনিসেফ ফুল ফর্ম, কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ফাউন্ডেশন যে এস্টাবলিশমেন্ট টাইমটা সেটাও কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, 1 GB, 1 GB সমান কি 1024 MB, আর 1 MB সমান 1024 KB। এর পরের প্রশ্ন দেখো, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল খুররম। তো শাহজাহানের আসল নাম কি ছিল? খুররম। তো প্রথম মুঘল সম্রাট কে ছিল? বাবর। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। তো সেই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়, আর দিল্লি সুলতানি সাম্রাজ্যের কিন্তু ওখানেই সমাপ্তি ঘটে, আর শুরু হয় কি? মুঘল সম্রাট।
এরপরে যে বাবরের পরে এসেছিল কি হুমায়ুন, বাবার হয়েছে আবার জ্বর, ঠিক আছে। হুমায়ুন ছিল বাবরের পুত্র। এইভাবে কিন্তু চলছে, ক্রমাগত চলতে চলতে একটা সময় পরে এসে মুঘল সম্রাট দুর্বল হয়ে পড়ে, তারপরে আমাদের ব্রিটিশ শক্তিশালী হয়ে কিন্তু কী হয়, তাদের থেকে যে আধিপত্য ছিনিয়ে নেয়। এরপরে নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তামা। ওই সময় মানুষ কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার কিন্তু জানতো না। এর পরের প্রশ্ন, এগুলো একটু মনে রাখবে। এই এক্সাম্পলগুলো পরীক্ষা আসে। সিনেমা দেখার প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তল লেন্স। আর প্রশ্ন আসে যে গাড়ির কাছে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এই যে উদাহরণগুলো, এক্সাম্পলগুলো দেখে যাবে কোন লেন্স কোন কাজে ব্যবহার করা হয়, সেই এক্সাম্পলগুলো জাস্ট দেখে যাবে। এখান থেকে ডিটেলস কিছু দেখার দরকার নেই, জাস্ট কোন লেন্স কী কাজে ব্যবহার করা হয় সেই এক্সাম্পলগুলো দেখবে। এরপরে দেখো, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম ধাতুটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এরপরে প্রশ্ন দেখো, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? তো বিধবা আইন প্রবর্তিত হয়েছিল 1856 সালে। আর এই বিধবা বিবাহ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একজন বাঙালি, তার নাম। আর ওই সময়ে কে গভর্নর জেনারেল ছিল, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মাইল? দেখো 1,86,000 মাইল, অপশন নাম্বার ডি। খুবই সহজ প্রশ্ন। পরে প্রশ্ন দেখো, সম্প্রতি ডোকলাম বিতর্কে কোন কোন দেশের মধ্যে হয়েছিল? তো ডোকলাম বিতর্ক হয়েছিল 2017 সালে ভারত আর চীনের মধ্যে। তো গাইস, পরে প্রশ্ন দেখো কী বলছে, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? তো এখানে কিন্তু যে অপশানগুলো একটা দেখা যাচ্ছে না, এখানে কী আছে এটা সে পিডিএফে ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় 1942 সালের আগস্টে। কি বললাম? 1942 সালের আগস্ট মাসে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়, ঠিক আছে। আর আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? জাপানে। মনে রাখবে কোন দেশে, আমাদের ভারতে কিন্তু হয়নি, জাপানে হয়েছিল। আর তোমার কে প্রতিষ্ঠিত, মানে কে এর মেন দায়িত্ব ছিল, কার নেতৃত্বে হয়েছিল? রাসবিহারী বোস। রাসবিহারী বোসের নেতৃত্বে কিন্তু কী তৈরি হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল জাপানে 1942 সালের আগস্ট মাসে। আর তোমাদের যদি বলে আজাদ হিন্দ সরকারকে প্রতিষ্ঠা করেছিল, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিল সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন কত সালে? 1943 সালে। আর আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? রাসবিহারী বোস 1942 আগস্টে জাপানে। এই দুটো প্রশ্ন কিন্তু কনফিউশন থাকে, তো এখানে কিন্তু তোমরা কনফিউজড হবে না। ডক্টর ভি কুরিয়েন, ভার্গিস কুরিয়েন কিসের সঙ্গে যুক্ত ছিল? দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে। আর এই দুগ্ধজাত দ্রব্য কোন রেভলিউশনের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। এরপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তোমরা যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো অবশ্যই মনে রাখবে। ILO, যে সমস্ত সংস্থার শেষে অর্গানাইজেশন কথাটা থাকবে সেগুলো সবসময় মনে রাখবে জেনেভা, সুইজারল্যান্ডে তাদের সদর দপ্তর। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, যাদের শেষে অর্গানাইজেশন কথাটা থাকে তাদের সদর দপ্তর কোথায় হয়? যে এই জেনেভা, সুইজারল্যান্ডে। এই প্রশ্নটাও কিন্তু সহজ, আর পরীক্ষা আসে। ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? তিনি ছিলেন পক্ষী বিষয়ক বিদ্যা, ঠিক আছে। আর এইগুলো একটু দেখে নিয়ে দেখো, অর্নিথোলজি মানে কি? পক্ষী বিষয়ক বিদ্যা। স্পেস সেন্টার মহাকাশ বিজ্ঞান। রেশমগুটি চাষ, এই সেরিকালচার, পিসিকালচার, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সেরিকালচার মানে কি? রেশমগুটির চাষ। জিওলজি হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। এগুলো একটু দেখে নিও। এর পরের প্রশ্ন দেখো, গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়? তো গ্রিন হাউস এফেক্ট যে গ্যাসের জন্য হয় সেগুলো তোমরা সব, তার মধ্যে প্রধান যে গ্যাসটা দায়ী সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। এরপরে আছে মিথেন, CH4, নাইট্রাস অক্সাইড, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প, যেটাকে তোমরা H2O দিয়েও প্রকাশ করতে পারো। তো কী বললাম? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, আর হচ্ছে জলীয় বাষ্প। তো গাইস, এখানে দেখো কী বলছে, এখানে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এটা তো হবে না। কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, এটা হতে পারে। অ্যামোনিয়া ও ওজোন, এটা হবে না। কার্বন টেট্রাফ্লোরাইড ও নাইট্রাস অক্সাইড, দেখো CFC, কার্বন টেট্রাফ্লোরাইড, আর হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটাও হবে। কিন্তু মুখ্যত কোন কোন গ্যাসের জন্য? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান কালপ্রিট কিসের জন্য? গ্রিন হাউস এফেক্টের জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন খুবই ইজি একটা প্রশ্ন, CDR পুরো কথাটা কি? কম্প্যাক্ট ডিস্ক। তো CDR ফুল ফর্ম কি? কম্প্যাক্ট ডিস্ক। তো কম্পিউটার থেকে খুব সহজ সহজ বেসিক প্রশ্ন থাকে, তোমরা কম্পিউটার থেকে কিন্তু এই বেসিক প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। এরপরে সায়েন্স থেকে একটা প্রশ্ন দিয়েছে, কে বলেছিলেন পরমাণু অবিভাজ্য? তো এটা বলেছিলেন কিন্তু জন ডাল্টন, ঠিক আছে। জন ডাল্টন বলেছিলেন পরমাণু অবিভাজ্য, যেটাকে আর কিন্তু ভাঙা যায় না।
এরপরে প্রশ্ন দেখো, মেহুলী ঘোষ কোন খেলার সাথে যুক্ত? মেহুলী ঘোষ কিন্তু এয়ার রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত। আমাদের বাংলার মেয়ে মেহুলী ঘোষ, তিনি এয়ার রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত। আর একটা প্রশ্ন তোমরা বলবে যে ব্যাডমিন্টন খেলে আমাদের ভারতে এরকম দুটো মহিলার নাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রঙের পরিবর্তন হয়? তো পিতলকে খোলা হাওয়ায় রাখলে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতে কিন্তু এর রঙের পরিবর্তন হয়। আর একটা প্রশ্ন আসে যে পিতল কোন কোন ধাতুর সংকর মিশ্রণ? তো পিতল, তো তোমরা এটা মনে রাখবে, পিতল, তো এটা তোমরা এইভাবে মনে রাখবে, পিতল হচ্ছে পিতাজি, পিতাজি এর কি হচ্ছে সংমিশ্রণ, পিতাজি। এবার এখানে যে তা থেকে আমরা পাবো হচ্ছে তামা, আর জি থেকে আমরা পাবো জিঙ্ক। তামা আর জিঙ্ক, তামা মানে হচ্ছে কপার আর জিঙ্ক হচ্ছে জেডেন। তাহলে পিতল হচ্ছে তামা আর জিঙ্কের কি সংমিশ্রণ। তো তামা আর জিঙ্কের সংকর ধাতু কি হচ্ছে পিতল। তো এটা মনে রাখবে, পিতাজি, তা হচ্ছে তামা আর জি হচ্ছে জিঙ্ক। পরের প্রশ্ন, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? তো তিনি ছিলেন ইংল্যান্ডে, তার বাড়ি ছিল অক্সফোর্ডে। এর পরের প্রশ্ন, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবারে ফুটেছে একটা প্রশ্ন ছিল যে বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? তো বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। আর এই কালিদাসের লেখা বইগুলো আছে, কালিদাসের লেখা একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, তো কালিদাসের লেখা এই বইগুলো মনে রাখবে, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম। আর তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সহকবি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি নিয়েছিলেন? বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? তো লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তিনি 1951 সালে চলচ্চিত্রে অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন, তার জন্য তাকে কি বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প নামে ভূষিত করা হয়েছিল। তো তিনি কে ছিলেন? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। এরপরে দেখো আরেকটা কম্পিউটার থেকে প্রশ্ন এসেছে। কম্পিউটার থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন থাকবে, তোমরা মিলিয়ে নিয়ে। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ আইসি কী দিয়ে তৈরি হয়? এটা কিন্তু সিলিকন দিয়ে তৈরি হয়। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কী দিয়ে তৈরি হয়? সিলিকন দিয়ে তৈরি হয়। এরপরে প্রশ্ন দেখো, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কি হয়ে যাবে? দেখো দাদা সাহেব ফালকে, এটা চলচ্চিত্রের জন্য দেওয়া হয়, সিনেমা। সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? 1965 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। প্রথম কে পেয়েছিল? জি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ। আর প্রথম কোন মহিলা পেয়েছিলেন? তিনি হচ্ছে আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তিনি কে? আশাপূর্ণা দেবী। আর প্রথম কে পেয়েছিলেন, মানে সব দিক থেকে মহিলা পুরুষ মিলে, জি শঙ্কর কুরুপ। আর এটা দেওয়া শুরু হয়েছিল কত সালে? 1965 সালে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা। তো গাইস তোমরা প্রত্যেকটা রাজ্যের কী করবে, যে চিফ মিনিস্টার কে আছে, গভর্নর কে আছেন, তারপরে ওই রাজ্য মানে কী জন্য বিখ্যাত, সেই সবগুলো প্রশ্ন কিন্তু তোমরা একটু দেখে যাবে। এরপরে দেখো, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিলেন? তো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল কত সালে? 326 বিসি, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করেন। আর এই সময়ে যে ভারতের মগধ শাসন করছিল তারা কি? নন্দবংশ। ঠিক আছে, এবারে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর নন্দবংশের শেষ রাজা কে ছিলেন সেটাও কমেন্টে জানাবে। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো যদি তোমরা কমেন্টে জানাও, তোমাদের দেখবে আস্তে আস্তে তোমাদের যে জিকেটা কতটা যে জিকে যে নলেজটা কতটা ইনক্রিজ হয় সেটা একবার তোমরা রিয়েলাইজ করতে পারবে। এর পরের প্রশ্ন দেখো, প্রত্যেক পুলিশ পরীক্ষায় থাকে জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? তো এটা হবে জেনারেল ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল সেটা একটু কমেন্টে জানালে ভালো হয়। এরপরে প্রশ্ন দেখো, আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম? থার্মোমিটার কি? এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। আমাদের যখন জ্বর হয় তখন আমরা কি থার্মোমিটারের সাহায্যে আমাদের তাপমাত্রা পরিমাপ করি। এই রাইট অ্যান্সার হয়ে যাবে হাইগ্রোমিটার। আমরা কি? হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করি। হাইড্রোমিটারের সাহায্যে কি? তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। ঠিক আছে, হাইড্রোমিটার হচ্ছে কি? তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পরিমাপ করা হয়, তরলের আপেক্ষিক গুরুত্ব। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ। তো এইগুলো একটু দেখে যেও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটা কখন কি তুলে দেবে কেউ বলতে পারে না। তো আর্দ্রতা পরিমাপ করা যন্ত্র কি? হাইগ্রোমিটার। ঠিক আছে। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছে?
থেকে নেওয়া হয় সেটা হচ্ছে কর্নিয়া, ঠিক আছে, কর্নিয়া হচ্ছে দাঁতের কাছ থেকে নেওয়া হয়, এটাও কিন্তু পরীক্ষায় থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে ডেড সি বা মৃত সাগর। এইডস বা এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস? এটা এক ধরনের কিন্তু আরএনএ ভাইরাস। তো এইডস বা এইচআইভি কী ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। আরেকটা প্রশ্ন থাকে যে আরএনএ এর ফুল ফর্ম কী? আরএনএ এর ফুল ফর্ম কী? তো এর ফুল ফর্ম হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো মনে রাখবে রাইবোক্সি নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি আরএনএ এর ফুল ফর্ম। পরে প্রশ্ন দেখো, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? তো শ্বাসমূল দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? ম্যানগ্রোভ উদ্ভিদে কিন্তু শ্বাসমূল দেখতে পাওয়া যায়। কি বললাম? ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়। তো এখানে দেখো দেবদারু, এটা ম্যানগ্রোভ নয়, ইউক্যালিপটাস ম্যানগ্রোভ নয়, ফার্ন ম্যানগ্রোভ নয়, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, গরান। তো গরান উদ্ভিদে কিন্তু কি দেখা যায়? শ্বাসমূল দেখা যায়। পরে প্রশ্ন, জিএসটি এর পুরো কথাটি কি? জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। তো জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো জিএসটি চালু হয়েছিল কত? 2017 সালের 1 জুলাই থেকে জিএসটি চালু হয়। আর এই যে জিএসটি আমাদের ভারতীয় সংবিধানে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এসছে? তো এটা মনে রাখবে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু জিএসটি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। জিএসটির পুরো কথাটি কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা কত সালে চালু হয়েছিল? 2017 সালের 1 জুলাই। তো গাইস এই ছিল আজকের জিকে প্রশ্ন। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ একটা জিকের সাথে আরও অনেকগুলো রিলেটেড জিকে কিন্তু তোমাদের আমি করিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।